নমস্কার। নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, ও দাদা বড্ড লেগেছে। সেই কবে আমরা এই ছড়া একেবারে মনে পড়ে যেতাম। আর কত ছবি যে আমাদের মনের মধ্যে অবিরত তৈরি হতো তার ঠিক নেই। আমরা তো এখন ছড়ার গাছ, ছড়ার ছায়ার সান্নিধ্যে আছি। এই মুহূর্তে আমরা শুরু করছি পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে উপস্থিত আছেন সুদূর ত্রিপুরা থেকে কবি টিঙ্কু রঞ্জন দাস। নমস্কার। আছেন নমস্কার দাদা। কবি, হ্যাঁ নমস্কার। আছেন কবি আভা সরকার মন্ডল, আমাদের সুজন। আছেন কবি সুরজিৎ চট্টোপাধ্যায়, আছেন কবি জগদীশ মন্ডল। আভা সরকার যোগ দিয়েছেন উত্তরবঙ্গ থেকে, কবি সুরজিৎ চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন কলকাতা থেকে, কবি জগদীশ মন্ডল উত্তর ২৪ পরগনা। পঞ্চম পর্বে আমরা ছড়া দিয়েই শুরু করব। ত্রিপুরার ছড়া, ত্রিপুরার স্বর, ত্রিপুরার উচ্চারণ দিয়ে আমাদের আজকের পথ চলা। কবি টিঙ্কু রঞ্জন দাস। আমরা দুটো ছড়া শুনবো। কবি টিঙ্কু রঞ্জন দাস। আমি প্রথমেই ছড়ার গাছ, ছড়ার ছায়া, যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। তো এই পর্বে প্রথমেই আজকে আমার উপর দায়িত্ব পড়েছে দুটো ছড়া। তো সামনে যেহেতু দুর্গাপূজা এবং শরৎকাল চলছে, আমার প্রথম ছড়া শরৎ বেলা। আসছে শরৎ, ভাসছে মেঘ, তুলছে কাশের বন, শিউলি তার গন্ধ ছড়ায়, আশায় জাগে মন। মা দুর্গা আসছে আবার ছয় বেহারার কাঁধে, মা দুর্গা আসছে আবার ছয় বেহারার কাঁধে, কাসর ঘন্টা ঢাকের তালে, খুশিতে মন নাচে। কৈলাসেতে আধার নামে মায়ের আগমনে, মাকে ছাড়া ত্রৈলোক্যনাথ থাকবে কেমন করে। মর্তে মাগো এসো তুমি পদ্মাবতী হয়ে, মর্তে মাগো এসো তুমি পদ্মাবতী হয়ে, তোমার আশিস ঝরে পড়ুক মহিষাসুর জয়। এই রূপেতেই তুমি বেশ ভারী সুন্দর লাগো, এই রূপেতেই তুমি বেশ ভারী সুন্দর লাগো, মর্তের অসুর দমন করতে তোমাকেই চাই মাগো। তোমার আসার সময় গুনে যায় আমাদের বেলা, তোমার আসার সময় গুনে যায় আমাদের বেলা, ভুলে যায় সব দুঃখের কথা, সবই মায়ার খেলা। এটা ছিল আমার প্রথম ছড়া। আমার দ্বিতীয় ছড়া, যেহেতু আমি ত্রিপুরা থেকে, আমার ত্রিপুরাকে কেন্দ্র করে একটি ছোট্ট ছড়াই করছি। ছড়াটির নাম শহর আগরতলা। শহর আগরতলা। সাত বোনের একটি বোন পার্বতী ত্রিপুরা জানি, সাত বোনের একটি বোন পার্বতী ত্রিপুরা জানি, আগরতলা একটি শহর তাহারই রাজধানী। হাওড়া নদীর কুল ঘেঁষে শহর মনোরম, গাড়ি বাড়ি অট্টালিকা কিছুই কেউ নেই কম। রাজার বাড়ি আছে হেতা শহর মধ্যিখানে, রাজার বাড়ি আছে হেতা শহর মধ্যিখানে, উজ্জয়ন্ত প্রাসাদ বলে নামটি সবাই জানে। রাজ আমলের স্কুল কলেজ দুটি চোখের সুখ, স্থাপত্য সেটা আরো আছে,
গর্বে ভরে বুক। খেলার জন্য স্টেডিয়াম আছে শহর গায়ে, খেলার জন্য স্টেডিয়াম আছে শহর গায়ে, ক্লান্তি তোমার যাবে দূর পার্কে গাছের ছায়ে। শহর থেকে একটু দূরে পূর্ব দিকে আছে পুরানা হাভেলি, নামটি তার খয়েরপুরের কাছে। সেথায় আছে মন্দির এক, বলতে আমি পারি, জাতি উপজাতি সবাই বলে চতুর্দশ দেবের বাড়ি। আষাঢ় মাসে পূজাকালে বসে লোকের হাট, আষাঢ় মাসে পূজাকালে বসে লোকের হাট, পাহাড়ি বাঙালি একাকার খয়েরপুরের মাঠ। এই শহরটি আমার শহর, দেখবে যদি আরো, রেল কিংবা বিমানে চড়ে আসতে পারো তুমি। ধন্যবাদ। পরে আবার টিঙ্কুদা মানে যেখানে মিলের অভাব, যেখানে সম্প্রীতি নেই, যেখানে মানুষ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আমরা যে অন্তমিল এই যে ক্রমশ দিয়ে চলছি, এই মিলটা যদি আমাদের বিশ্বজুড়ে হতো অন্তমিলের মতো চমৎকার, সেটা কি খুব কম হতো? তো কবি টিঙ্কুরঞ্জন দাস আগরতলার কবি, ত্রিপুরার কবি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি যতটা জানি ছড়াও, কবিতা লেখা এবং ছোট গল্প, লিমেরিক চর্চা টিঙ্কুরঞ্জন দাশের আছে। এবং ইতিমধ্যে বিবর্ণ বিভু, ছায়াপথের পথিক, অতৃপ্ত আগুন, ভিন্ন পথের পথিক 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের অত্যন্ত কাছের মানুষ, আরো কাছের আমাদেরও। এই বাংলা ভাষাভাষী কবিদের ত্রিপুরার অন্যতম প্রতিনিধি টিঙ্কুরঞ্জন দাস। তার কবিতা আমরা শুনলাম, তাকে অভিনন্দন। আরো কবিতা শুনবো। আভা সরকার মন্ডল এই বলে উত্তরবঙ্গে আছেন, আবার এই বলে কলকাতায়। সবসময় পরিক্রমার মধ্যে থাকেন, আর নিকন লেন্সের পাশে এই সুন্দর মানুষটাকে দেখলে অভিভূত হওয়া ছাড়ার উপায় থাকে না। আজকের আমরা তাকে ছড়ার গাছ, ছড়ার ছায়ায় পেয়েছি, এবং কবি হিসাবে আমরা মহিলাদের যে খুব বেশি দেখি তা নয়, একেবারে অপ্রতুল বলবো না, কিন্তু আভা সরকার মন্ডল নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় লেখেন। তার আরো কথা আমি জানি, ক্রমে ক্রমে বলবো। এখন শুনবো তার দুটো লেখা ছড়া, খাঁটি ছড়া। প্রথমেই ছড়ার গাছ, ছড়ার ছায়া এই অনুষ্ঠানে আজকে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। যারা শুনছেন তাদেরও আমার নমস্কার। আমার প্রথম ছড়া মাছ কিছুতেই নয়, ছড়ার নাম। শরীরটা তার তেলতেলে খুব, একটাও নেই আঁশ, ফুসফুস যুক্ত স্তন্যপায়ী, তিমি নয়তো মাছ। জলের ওপর ভেসে ওঠে, অক্সিজেন সে নেয়, খেলার ছলে চারিদিকে জল ছিটিয়ে দেয়। গাভী নামটি স্ত্রী প্রজাতির, সঙ্গে বাছুর তার, পুরুষ তিমি পরিচিত, নামটি নিয়ে সার। ছড়ায় তারা জলের ভেতর, তাদের গানের সুর, পাশে থাকার বার্তাটি দেয়, যতই থাকুক দূর। পুরোপুরি না ঘুমোনোর মনে রেখে শোক, ঘুমের সময় খোলাই রাখে একদিকের এক চোখ। ভেসে ওঠে তারা খোলে, প্রশ্বাস নিতে মুখ, স্তন্যপায়ী হয়েও তাদের জলেই যত সুখ। ডিম পাড়ে না মাছের মতো, বাচ্চা প্রসব হয়, যতই থাকুক জলে তারা
যোগাযোগ বিচ্ছিন্ন হলো বোধহয়। আভা সরকার মন্ডলের কবিতা আমরা শুনছিলাম, তিনি হঠাৎ বিচ্ছিন্ন হলেন। আবার নিশ্চয়ই পাবো তাকে। আমাদের মধ্যে আছেন কবি সুরজিৎ চট্টোপাধ্যায়। সুরজিৎদার গল্প একটা সময় আনন্দ মেলায় পড়েছি, জ্যাকপট, আরো কিছু কিছু গল্প এখন নাম ভুলে গেছি। এবং সুরজিৎদা ভীষণ অন্তর্মুখী মানুষ। আমি সুরজিৎদার কথা খুব বলবো। ইকো হচ্ছে। হ্যাঁ, আপনি পড়ুন, আপনার লেখাটা পড়ুন। পড়বো দ্বিতীয় ছড়া। সুকান্ত স্মরণে। কলমের জোরে বিভেদের তিনি ধরেন যে চেপে টুটি, মিটাতে ক্ষুধার জ্বালা সহজে চাঁদকে বলেন রুটি। তুলে দিতে চেয়ে অনাহারী মুখে গরম ভাতের স্বাদ করেছেন তিনি পদ্যে গদ্যে কবিতায় প্রতিবাদ। গণমানুষের কবি বলে জানি, সাহসী তরুণ প্রাণ, দুঃখীর পক্ষে থেকে দেখালেন মানুষের প্রতি টান। নাটক লিখে যে পাঠশালাতেই করতেন অভিনয়, সময়ের আগে মৃত্যু এসেও পারেনি থামাতে জয়। সাহিত্য হলো সমৃদ্ধ যে হাতের ছোঁয়ায় তার, গুণীজন মাঝে তারও নাম তাই উঠে আসে বারবার। ধন্যবাদ। আমরা আভা সরকার মন্ডল, যাকে মূলত আমরা শিশু সাহিত্যিক হিসেবে জানি, আবার কবি হিসাবেও তার যথেষ্ট লেখালেখি আছে। সবচেয়ে বড় কথা, আমাদের এই অনুষ্ঠান এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা কবির লেখা সরাসরি আমরা শুনতে পাচ্ছি। পাঠকের একটা নিজস্ব ধারণা তৈরি হচ্ছে। মূলত যারা পত্র-পত্রিকায় নিয়মিত পড়ে, নিয়মিত ঘাঁটে, বা পত্র-পত্রিকার মধ্যে দিয়ে যে সমস্ত কবিকে পাঠক বা সম্পাদক বা আমরা যারা লেখালেখি করি, যারা নামের সঙ্গে যাদের পরিচয় হয়েছে, এই এনআরবি প্ল্যাটফর্ম ধরে তারা কিন্তু মানে কবির কবিতা শুনবার একটা সুন্দর অবকাশ পেয়ে যাচ্ছে। আভা সরকার মন্ডল, আগেই বলেছি, তিনি উত্তরবঙ্গের মানুষ, বিজ্ঞানের ছাত্রী, কিন্তু ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি তার অদম্য আকর্ষণ। কবিতা, ছড়া দুটোই তিনি নিয়মিত চর্চা করেন। আর তার ভীষণ আকর্ষণীয় চর্চা হচ্ছে ছোটদের জন্য লেখালেখি। জন্ম নদিয়া জেলা, বর্তমানে তিনি রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের মানুষ। তিনি সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ কিছু পুরস্কার পেয়েছেন। তার মধ্যে সৈয়দ আহসান আলী স্মৃতি পুরস্কার, কবি রামদাস আদক স্মৃতি সম্মাননা, সাহিত্য রত্ন সম্মাননা, ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা, এবং সাম্প্রতিক তিনি লিমেরিক গ্রন্থের জন্য, তার লিমেরিক চর্চার স্বীকৃতির জন্য পেয়েছেন ভানুমতি চৌধুরী স্মৃতি পুরস্কার। তাকে অনেক অভিনন্দন আমাদের এনআরবি নিউজের পক্ষ থেকে। এখন আমরা আমন্ত্রণ জানাবো কবি সুরজিৎ চট্টোপাধ্যায়কে। সুরজিতের কথা বলছিলাম, এখন সরাসরি কবি সুরজিৎ চট্টোপাধ্যায়ের দুটো ছড়া। প্রথমেই এনআরবি নিউজ ওয়ার্ল্ডের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ছড়ার গাছ, ছড়ার ছায়া এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আজকে উপস্থিত কবিদের, সঞ্চালক আমার প্রীতিভজন অবশেষ, এবং যারা শুনছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমি প্রথমে একটি ছড়া পড়ছি।
পৃথিবীর সব শিশু কোলপাক, কচি মুখ, ভারী সুখ, ভরে দেয় এই বুক, স্বপ্ন মায়ায়, মিষ্টি হাওয়ায়, রঙিন ফুল, ওরা দোল খাক, পথে পড়া সব শিশু কোলপাক। ক্ষমতার কাঁটাতার ঘৃণ্য, ভালোবাসা করে দেয় ছিন্ন, ছোট্ট পাখির মতো অনাথ শিশুরা যত, ডালে বসে মুক্ত হাওয়ায় দোল খাক, ঘর হারা সব শিশু কোলপাক। আজ এই বানভাসী বন্যায় শিশুদের স্বপ্ন যে খোয়া যায়, ওদের মুখে ভাত জোটাতে, উৎসব হোক কিছু গোটাতে, আমাদের উৎসবে ওরাও সামিল হবে, মনে এই দৃঢ় আশা জমা থাক, পৃথিবীর সব শিশু কোলপাক। আমার পরবর্তী ছড়া বুবুন এখন। বুবুন একা রিক্সা চড়ে ফিরছে যে তার বাড়ি, মনটা ভীষণ দুঃখে ভরা, মুখটা কালো হাঁড়ি। স্কুলে তার অঙ্ক ক্লাসে আন্টি ভীষণ করা, ভাল লাগে না বুবুন সোনার এমন কঠিন পড়া। জানলা দিয়ে বুবুন দেখে সবুজ পাতার ফাঁকে, লাল টুকটুকে সূর্যি মামা ডাকছে যেন তাকে। লাল আবিরে ভরিয়ে আকাশ, সূর্যি চলে একা, বুবুনের চাই সেই ছবিটায় খাতায় এঁকে রাখা। লোহিত আলোয় রাঙিয়ে খাতা, বুবুন দারুণ খুশি, মনটা যে তার রং মাতানো ছোট্ট যে মৌটুসি। বুবুন যখন জগৎ ছাড়া আঁকার নেশায় ডুব, অঙ্কের আন্টি কানটি ধরে বকেন তাকে খুব, বলেন আবার এমন হলে তাড়িয়ে দেব সোজা, এসব ছেলে থাকলে বারে স্কুলেরই বোঝা। এই না বলে জানলা দিয়ে খাতা দিলেন ছুঁড়ে, চোখের জলে বুবুন দেখে স্বপ্ন গেল উড়ে। মাটির থেকে কুড়িয়ে খাতা বুকের ভেতর নিয়ে, বুবুন আঁকে সেই ছবিটাই মনের তুলি দিয়ে। বুবুন এখন সার বুঝেছে জীবন জটিল অঙ্ক, পড়ার খাতায় আঁকলে ছবি জুটবে লবডঙ্ক। সুরজিৎ দাকে আমি ছাত্র জীবন থেকে চিনি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন কিন্তু শুধু সুরজিৎ দা নয়, আমাদের বৌঠানের স্নেহ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তারপরে শিক্ষক হয়েছি। সুরজিৎ দা ভীষণ অন্তর্মুখী মানুষ, নিজেকে আড়ালে রাখতে ভালোবাসেন। বানিয়ে তোলা কোনো আড়াল নয়, সত্যিই আড়াল। এবং সুরজিৎ দাকে যে কি টেনে টেনে বিভিন্ন অনুষ্ঠানে আনতে হয়। এবং আরো একটা গোপন কথা, সুরজিৎ দার কবিতা আমরা যদি পড়ি তাহলে বোঝা যাবে কি গভীর প্রত্যয়ের ভেতর দিয়ে তার পথ চলা। ভীষণ ভালো কবিতা লেখেন। সুরজিৎ দার সম্পর্কে আরেকটু বলবো যে দক্ষিণের জানালা এবং হিমেল হাওয়া, তার সম্পাদিত দুটো পত্রিকা, এবং তার স্ত্রী আমাদের ঝর্ণা দিদিমণি, আমাদের বৌঠান, প্রতি মুহূর্তে কিন্তু তাকে উৎসাহিত করেন লেখার জন্যে। এবং একজন ভালো মানুষ হিসেবে, একজন ভালো বাবা হিসেবে, একজন ভালো দাদা হিসাবে সুরজিৎ চট্টোপাধ্যায় যেমন আত্মপ্রতিষ্ঠার দাবি রাখে, তেমন একজন কবি হিসাবেও কিন্তু সুরজিৎ চট্টোপাধ্যায় সত্যিই অসামান্য। আজকের ছড়ার গাছ, ছড়ার ছায়াতে তাকে আমরা পেয়েছি। অনেক অনেক অভিনন্দন। এখন বিশ্বভারতীর এক ছাত্রের সামনে আমরা যাব, ইতিহাসে স্নাতকোত্তর, এবং গোটা বাড়ির সবাই মিলে সাহিত্য চর্চার একটা পরিসর তৈরি করেছেন। মিষ্টি কথা পত্রিকার সম্পাদক আমাদের জগদীশ দা। জগদীশ দা যদিও এ বঙ্গের, কিন্তু জগদীশ দার সঙ্গে আমার আত্মীয়তা কিন্তু ত্রিপুরাতে গিয়ে। এবং
খুব ভালোবেসে লেখেন, ভালো মানুষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। খুব সম্প্রতি একটি দারুণ ছড়ার বই বেরিয়েছে। কবি জগদীশ মন্ডলকে আমন্ত্রণ জানাচ্ছি দুটি ছড়া দর্শকদের জন্য উপহার দিতে। কবি জগদীশ মন্ডল। মাইক্রোফোনটা একটুখানি খুলে দিতে হবে। অনুষ্ঠান পরিচালক এনআরবি সংস্থাকে আমার তরফ থেকে জানাই অভিনন্দন। তাদের ছড়ার গাছ ছড়ার ছায়া অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আমি অভিনন্দিত। এ বিষয়ে অবশেষ বাবুকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, কারণ উনি আমাকে এখানে আসার জন্য মূলত আমন্ত্রণ জানিয়েছেন। ছড়ার গাছ ছড়ার ছায়ায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। সবাই লেখক, শিল্পী এবং ছড়াকার। সঞ্চালনা করছেন তিনিও একজন অধ্যাপক এবং খুব ভালো মাপের মানুষ। তার সঞ্চালনও খুব সুন্দর লাগছে। আমার নিবেদন প্রথমেই সম্প্রতি প্রকাশিত বই গ্রন্থ থেকে একটি কবিতা, মনের কথা মনেই থাকে। কাক ডাকা ভোর হ্যাঁচকা টানে, চোখে যে ঘুমের ঘোর, মায়ের ধমক খুবই জোরে, ওটরে হয়েছে ভোর। একটু দুধার রুটি মুখে সাত সকালে দিয়ে, মাম চলেছে কেজি স্কুলে কাঁধে ব্যাগটি নিয়ে। ঘাটটি বেঁকে নুয়ে পড়ে, লাগে জোরে ব্যথা। 10টা বই, জল, টিফিন, সাথে 20খানা খাতা। পড়ার পরে বাড়ি ফিরলে মুখ শুকিয়ে যায়, আঁকার আন্টি বসে থাকে মামের অপেক্ষায়। দুপুরবেলা একটু খেয়ে নাচের তালিম ঘরে, বিকাল হলে প্রাইভেটে যায় মায়ের হাতটি ধরে। সন্ধ্যা নামে হোম টাস্ক খাতা, স্কুল সারের পড়া, রুটিন মাফিক চলতে হয়তো মায়ের নির্দেশ করা। পড়ার ফাঁকে খোলা মাঠে মনে একটু খেলতে চায়, কেউ বলে না নদীর ধারে আয় রে ছুটে আয়। সবার কথা রাখতে গিয়ে মামের শৈশব হারায়, মনের কথা হয় না বলা, মনেই থেকে যায়। আমার দ্বিতীয় নিবেদন, শালিকের ভয় নয়। একটি শালিক দেখলে তুমি এদিক ওদিক চাও, যদি আর এক শালিক পাখি সামনে দেখতে পাও। দুটি শালিক দেখতে পেলে খুশিতে মন আলো, কপাল ঠুকে প্রণাম করো, বরাত যাবে ভালো। 3টি শালিক ঘরের চালে, দেখলে পাও তো ভয়। 4টি শালিক দেখলে তবে আসবে সুসময়। এসব কেবল অসার কথা, যুক্তির কথা নয়। সত্য পথে পরিশ্রমে হবেই হবে জয়। মনে রাখবে 1-2 শালিক নয় কো ফলাফল। নিজের প্রতি আস্থা রাখো,
পাবে সাহস বল। দূর করো সব বাধা বিপদ, সতেজ করো মন। একটা শালিক আনবে যেন সকল পরিজন, একটা শালিক আনবে যেন সকল পরিজন। নমস্কার। কবি টিঙ্কুরঞ্জন দাস তিনি কোনো কারণে বিচ্ছিন্ন হলেন। আমি একটা ছড়া পড়ছি। ছড়া ছিল রং চঙে, ছড়া ছিল মজাদার, ছড়া সব কথা বলে ঠিক যেন কলাকার। আজ ছড়া গড়গড়ে, কাল ছড়া রংদার, পরশুর ছড়া জানি গড়ামণি মুক্তর। ছড়া জানি সাত রঙা, ছড়া বড় মিশুকে, ছড়া দাও ফুল পাখি আর যত শিশুকে। ছড়া নিয়ে মাতোয়ারা সূর্যিটা কি সুখে, ছড়াই করেছে পণ আন বেশে মিঠে ভোর। মণিমুক্তর মিঠে ভোর। কবি সুরজিৎ চট্টোপাধ্যায়ের একটি কবিতার দুটি স্তবক আমি পড়লাম। সরাসরি সুরজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব, শুনবো তার সাহিত্য চর্চার শুরু কিভাবে হলো। আসলে অবশেষ হ্যাঁ, প্রথমে ছোট থেকেই, খুব ছোট বলতে গেলে তখন 5-এ পড়ি, তখন আমার এক মায়ের মামিমা, ছোট মামিমা, ওনার আন্না আন্না বলে সবাই ডাকতেন, আমাদের আন্না দিদা হতো সম্পর্কে। তা সেই আন্না দিদাকে নিয়ে উনি দেখতাম রান্না বান্না করছেন, ঘরের সব কিছুই করছেন, আমরা ছোটবেলায় যা, সেটা নিয়ে আমি একটা ছোট্ট ছড়া লিখেছিলাম। তার মধ্যে এই রান্না আন্না মানে অন্তমিল দেওয়া আর কি, ছড়ার মতোই, হয়তো ভালো হয়নি, কিন্তু সেইটা সমস্ত মামার বাড়িতে, দিদাদের কাছে, সব জায়গায় সবাই ওইটা দেখালো যে এরকম একটা লিখেছে। তখন আমার মনে হলো তাহলে আমরা বই পড়ি, কবিতা পড়ি, ছড়া পড়ি ছোট থেকেই, কিন্তু সেইটা যে লেখা বা লিখলে এরকম মানুষ ভালোবাসে, একটা যে আলাদা মনে করে, সেই দিন যেন বুঝতে পারলাম। তারপরে আমি একটা বাউলের ছবি এঁকেছিলাম, তার নিচেও বাউলের ওপরে ছোট্ট একটা লিখি, সেটা হয়তো কিছুই হয়নি, কিন্তু সেটা নিয়েও সেই ছবিটা আমি দেখলাম আমার পিসির বাড়িতে, পিসমশাই বয়স্ক মানুষ, আজকে কেউই বেঁচে নেই, তার বাড়িতে ওই ছবিটাকে সুন্দর করে টানিয়ে রাখলেন, তার নিচে ছড়াটাকে নিজে শোনাচ্ছেন আমার, মানে সবাইকে ডেকে ডেকে। ওনার অনেক ছাত্র ছিল। তা সেটা আমার খুব, মানে এই দুটো ঘটনা পরপর মনে হয়েছিল যে যদি কিছু লেখা যায়, অর্থাৎ মনে যেটা হয় সেটাকে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে হয়তো অনেকের মনের কথার সঙ্গে আমাদের মনের কথা মিলে যায়, কারণ আমরা তো মানুষ, আমাদের সবারই মান আছে, হুঁশ আছে। আমরা তো যে পশুত্ব থেকে যে একটা ভালো জায়গায় এসছি, সেটা তো এইভাবেই চর্চার মধ্য থেকে, অনুশীলনের মধ্য থেকে। এইটা যখন মনে হলো, তখন ভাবলাম যে তাহলে লিখতে হলে কি করতে হবে। তখন আমার পড়ার ঝোঁকটা আরো বেশি করে বেড়ে গেল, এবং কে কিভাবে লিখছেন, ছড়ার হয়তো নিজে পারি না, কিন্তু একেবারে ছড়া বলো, কবিতা বলো, তখন প্রচুর, মানে একটা ঠোঙা পেলেও তার মধ্যেও কিছু লেখা থাকলে সেটা পড়তাম। এবং আমার এইটা, আমার দিদা, উনি মায়ের মা দিদা, ওনাকে আমি দেখতাম, উনি ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু উনি যখন রান্না করতেন, সেই মশলার যে কাগজটা, তখন তো ঠোঙা ব্যবহার হতো, এখনকার মতো প্লাস্টিক ছিল না আমাদের ছোটবেলায়, সবই কাগজের ঠোঙায়। উনি মশলা বার করে নিয়ে সেই কাগজটা উল্টে সেটা পড়তেন। দাদুকে প্রতিদিন খবরের কাগজ পড়ে শোনাতেন। এবং যখন মামার বাড়িতে যেতাম, দিদার সামনে বসলে দিদা আমাকে জিজ্ঞেস করেছেন, বলতো সাম্বর নাম শুনেছিস? তখন কালকুটের
সমরেশ বসুর সাম্য বইটা বেরিয়েছিল, প্রাইজও পেয়েছিল সেবার। এবং সেই যে একজন প্রায় তথাকথিত অশিক্ষিত মানুষ, তার যে চেতনার বোধ, যে কৃষ্ণের ছেলে, শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের যে জীবন, সেটা নিয়ে উনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে বললেন, তখন আমি অবাক হয়ে গেলাম যে তাহলে আমরা, তখন হয়তো আমি 11-এ পড়ি, যে আমরা কি পড়ছি, আমাদের তো তাহলে অনেক কিছু আছে আমাদের সাহিত্যের মধ্যে। তখন সত্যি কথাই প্রচুর পড়াশোনার দিকে গেলাম এবং চেষ্টা করলাম, হয়তো কিছুই আজকে মনে নেই, আজকে আমার 62 বছর বয়স, এই বয়সে এসে কিন্তু একটা জিনিস বুঝেছি যে পৃথিবীর যে যেখানে যে সাহিত্যই রচনা করেছেন, লিখেছেন, তারা মানুষের কথা বলেছেন, মানুষকে নিয়ে চলেছেন। এবং হয়তো সবাই সব পারবে না, আমরা সবাই দীপদা হব না। সুরজিৎ দা, মানে খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আপনার প্রথম লেখা কবে প্রকাশ পেল? আমার লেখা প্রথম প্রকাশ পেয়েছিল একটু দেরিতেই, সেটা 11-এর স্কুল ম্যাগাজিনে। এবং সেটা মানে পাওয়ার মানে লেখাটা বেরোনোর পর আমার বাংলার হেডমাস্টারমশাই, বাংলার যে মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন। এবং যে মাস্টারমশাই দেবপ্রসাদ চক্রবর্তী, উনি আর আপনার লেখার অনুপ্রেরণা হিসাবে আমরা কাদের জানবো? অনুপ্রেরণা তুমি তো প্রথমেই বলেছো। আমার সত্যি কথাই, আমার পুরোনো দিনের যত লেখা, প্রচুর লেখা বিভিন্ন লিটল ম্যাগাজিনে বেরিয়েছে, যেগুলো বিচ্ছিন্নভাবে, সেগুলো আমার কাছে কিচ্ছু নেই। আমি খুব অগোছালো মানুষ এবং আমার যা লেখাপত্র যা কিছু আমার, মানে সত্যি কথাই, আমার সহধর্মিনী ঝর্ণা চট্টোপাধ্যায়, তুমি তো জানোই, উনি সব কিছু গুছিয়ে গাছিয়ে, মানে আজকে যেটুকু আমার যে 6টা কাব্যগ্রন্থ বেরিয়েছে, যা কিছু সব কিছুতে উনি না থাকলে আমার কোনো কিছুই করা হয়তো হয়ে উঠতো না। যাই হোক, যেটুকু হয়েছে। এবং তাছাড়া সাহিত্যের দিক থেকে আমিও অপূর্ব কুমার কুণ্ডু, ছোটদের সাহিত্যের ক্ষেত্রে হান্নান হাসান, সুখেন্দু মজুমদার, সুখেন্দুদা, এই অপূর্বদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি সেই সূত্রে। এবং এটা সত্যি, এবং কার্তিক ঘোষ, ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমার খুব দুর্ভাগ্য যে ভবানী প্রসাদ মজুমদারের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি। আর সুনীল গঙ্গোপাধ্যায়, উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি আমার একটি বইয়ের, আমার সঙ্গে ওনার কোনো পরিচয় ছিল না, কিন্তু সেই বইটার উনি ভূমিকা লিখে দিয়েছিলেন বড়দের কাব্যগ্রন্থে। এইভাবেই আর কি লেখাপত্র চলছে। আর শ্যামল কান্তিদার নাম না করলে, আমার যাদের ছড়া আমার খুব ভালো লাগে, তাদের মধ্যে দীপদা তো নেই, শ্যামল কান্তি দাস অন্যতম, হান্নান দাস, সুখেন্দুদা, অপূর্বদা, এরা খুব ভালো লিখছেন। সুরজিৎ দা, মানে আমি একটা আপনার লেখার দুটো স্তবক পড়েছি। আপনি বিদ্যার কথা বলছেন, আমি বিদ্যার লেখা দুটো মানে একটা ছড়া পড়ছি। ভাব ধরে যায় এই শহরে ভীষণ ধুলো ধোঁয়াতে, কেউ বলল কাশ্মীর যাও, কেউ বলল গোয়াতে, রাত্রি জাগি চিন্তাতে তাই কেউ পারেনি শোয়াতে, বাধ্য হলাম তোমার কাছে এবার মাথা নোয়াতে, যখন যাবার ডাক পেয়েছি চায় না সুযোগ খোয়াতে, মন চলেছে মজিলপুরে জয়নগরের মোয়াতে, প্লেট ভরেছে জিভে বাজায় রসালো মাল পোয়াতে, চাটতে থাকি আঙুরগুলো পারল না কেউ ধোয়াতে, ভাবছি যদি সত্যি হতো হালকা জাদুর ছোঁয়াতে, সেসব নিয়ে গদ্য লিখি কলম ডোবায় দোয়াতে। কবি দীপ মুখোপাধ্যায়। মানে আমি দুটো ছড়া পড়লাম, প্রথম কবি সুরজিৎ চট্টোপাধ্যায় আর মোস্ট লেজেন্ড কবি দীপ মুখোপাধ্যায়। ধন্যবাদ সুরজিৎ দা। আমরা চলে যাব আভা সরকারের কাছে। আপনার লেখালেখি, আপনার ব্যস্ততা, আপনার দৌড়, একটুখানি বলুন, যারা এই অনুষ্ঠান দেখবে তারা জানবে।
আসলে লেখালেখিটা ঠিক কখন থেকে শুরু করেছিলাম আমার নিজেরও ঠিক মনে নেই। ছোটবেলা থেকেই গাছপালা, প্রকৃতি, শিশুদের ভালো লাগতো, ভালোবাসি, এখনো ভালো লাগে। তো মুগ্ধ, মানে তাদের যে ভালো মন্দ যে কোনো ব্যাপারই হোক সে সম্পর্কে আমি মানে ডায়েরি লিখতাম। ডায়েরিতে লিখতে আমি খুব ভালোবাসি। যাই ঘটুক ভালো মন্দ সব ডায়েরিতে লিখতাম। তো ডায়েরি লিখতে লিখতেই কখন কখন যেন গল্প লিখে ফেললাম, কখন কবিতায় চলে গেলাম, ঠিক মনে পড়ে না। তো আমার প্রথম লেখা ক্লাস 12-এ প্রকাশিত হলো ম্যাগাজিনে, স্কুল কলেজ ম্যাগাজিনে। তারপর তারপরে অনেকদিন মানে বিয়ের পরে অনেকদিন আমার লেখালেখি বন্ধ ছিল। অনেকদিন পর আবার সেটা শুরু হয়। ছড়া লেখা আমি অনেক পরেই শুরু করেছি। মূলত আমি কবিতাই লিখতাম, গল্পই লিখতাম বেশি। তো এখন ছড়াটাই বেশি লিখি আর কি। সাথে অন্যগুলো চলে। ভালো লাগে শ্যামলকান্তি দাস, তার ছড়া। ভবানী প্রসাদ মজুমদার ছিলেন তার, দীপ মুখোপাধ্যায়, এদের ছড়া পড়ি সবসময়। তো আমার প্রথম যে ছড়া গ্রন্থ যেটা সন্টাই পন্টাই, সেটার ভূমিকাও লিখেছিলেন ভবানীদা। খুব স্নেহ করতেন আমাকে। দীপদার সাথেও কথা হতো মাঝে মাঝে, তারা নেই এখন। ইদানিং কালে আছেন আনসারুল হক, তার ছড়া পড়তে ভালো লাগে। তো তিনি তো নিখিল বঙ্গ শিশু সাহিত্য সংসদের সভাপতি, সর্বভারতীয় সভাপতি। তার তিনি একটা মানে একটা সাহিত্য আসর এরকম মাসে 2বার করে করেন। সেখানে আমরা যাই, অনেকেই যান, জগদীশ দাও যান মাঝে মাঝে। তো ওখানে যে আমাদের সাহিত্য চর্চা মানে ছড়া চর্চাটা চলে, সেটা নিয়ে একে অন্যের লেখাটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি, সেখান থেকে ঋদ্ধ হই। এভাবেই চলে ছড়া, মানে চর্চাটা এভাবেই চলছে। আর ঘর থেকে আমি আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, এরা খুব সমর্থন করে আমাকে। অসুবিধা হয় যে কোনো ব্যাপারে। এভাবেই চলছে লেখালেখি। অনেক ধন্যবাদ। আমরা সরাসরি টিঙ্কু রঞ্জন দাসের কাছে চলে যাব। কবি টিঙ্কু রঞ্জন দাস, তার আগে আমি একটা ছড়া পড়ব, আপনারা যদি অনুমতি দেন। সবাই নীরব, অনুমতি কেউ দিচ্ছে না নাকি? আপনারটাই তো আগে শুনবো। সঞ্চালনা যিনি করছেন তিনি কি শুধু নীরবে থাকবেন? তার তো ছড়া কবিতা আমরা শুনতে চাই, দর্শকরাও শুনবে। শোনাবো, নিশ্চয়ই শোনাবো। কবি টিঙ্কু রঞ্জন দাসের প্রত্যাশা। ত্রিপুরা আমাদের ভুবন জুড়ে, আমাদের জীবন জুড়ে, মনন জুড়ে, এবং রবীন্দ্রনাথের হাত ধরলেই রবীন্দ্রনাথ ত্রিপুরা দেখায়। নাটকে, গানে, কাব্যে। কবি টিঙ্কু রঞ্জন দাস লিখছেন, ব্যাগটা আমার ভীষণ ভারী, পড়ার বইয়ে ঠাসা, সকাল সন্ধ্যা বয়ে বেড়াই, মুখে নেই কো ভাষা। মায়ের আমার বড়ই সাধ, গড়বেন অফিসার। বাবা বলেন ঠিক আছে, হোক হোক ইঞ্জিনিয়ার। দাদু কহেন বুড়ো হলাম, রোগ যে ছাড়ে না। নাতি আমার ডাক্তার হয়ে আমায় দেখবে না। পাশের থেকে কাকা বাবু বলেন হুঙ্কার দিয়ে, কম্পিউটার বুঝে নাও মনোসংযোগ দিয়ে।
কাকিমার কম কিসে, তর্ক দিলেন জুড়ে, তোমরাও সব ছেড়ে দাও বলছে খোকা ওরে, তুই যে আমার পুত্র সম, আশায় বাঁধি বুক, গবেষণায় জ্ঞানী হয়ে রাখবি দেশের মুখ। দাদা আবার রাজনীতিটা বুঝেন ভালো বেশ, নেতা মন্ত্রী হয়ে না হয় গড়বে সাদের দেশ। দিদি আমার বড়ই একা, শোনেন চক্ষু মুদে, আমার হয়ে আলতো করে বলেন চিমটি কেটে, এত কিছু গড়বেন যিনি, এত কিছু গড়েন যিনি, তাকে জানো কি? শিল্পী যদি নাই থাকেন শিল্প হবে কি? শিল্পী তাঁর সৃষ্টি দিয়ে, শিল্পী তাঁর সৃষ্টি দিয়ে গড়েন যখন শিল্প, মানুষ হোক সবার সাথে, হবে কি খুব অল্প? কবি টিঙ্কু রঞ্জন দাশের লেখা কয়েকটি স্তবক আমি পড়লাম। এনআরবি নিউজের যে সমস্ত দর্শক এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের নিজস্ব মতামত তৈরি হচ্ছে, আপনারা কিন্তু মতামত দিতে ভুলবেন না। আপনাদের জন্য এই আয়োজন, এবং ছড়ার প্রতি যাদের পৃষ্ঠপোষকতা, ছড়ার প্রতি যাদের মনোযোগ, ছড়াকে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য এই অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে কেমন ছড়া লেখা হচ্ছে, প্রচুর ছড়া লেখা হচ্ছে, কিন্তু একটা ধারণা, একটা একটা অভিজ্ঞতা, একটা চাক্ষুষ প্রামাণ্য একটা দলিল তৈরি হচ্ছে ছড়ার গাছ, ছড়ার ছায়াতে। আমরা শুনবো কবি টিঙ্কু রঞ্জন দাশের কিছু কথা, তার লেখালেখি, তার লেখার নেপথ্যে কাদের আশীর্বাদ আছে, কাদের প্রেরণা আছে, কারাই বা উৎসাহিত করেন, বা আগামী দিনে তার লেখালেখি নিয়ে কি ভাবনা আছে। কবি টিঙ্কু রঞ্জন দাস। এনআরবির দর্শকদের উদ্দেশ্যে আমি আমার লেখার প্রাথমিক দিকটা একটু শোনাতে চাই। আসলে আমাদের ত্রিপুরা এমনিতেও একটা প্রত্যন্ত ভারতবর্ষের উত্তর পূর্ব একদম শেষ ছোট্ট একটা রাজ্য। তার মধ্যে যে মহকুমাগুলো আছে, সেই মহকুমা একটা ছোট্ট মহকুমা, খোয়াই মহকুমা, সেখানে আমার জন্ম এবং বড় হয়ে ওঠা বা পড়াশোনা সবকিছু আমার খোয়াই থেকেই শুরু। এই খোয়াইটা হচ্ছে আমাদের একটা সংস্কৃতির শহর, এটাকে বলা হয় সংস্কৃতির শহর, নাটকের শহর। মানে এখানে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ভাবে কিছু না কিছুর সঙ্গে, সংস্কৃতির কিছু না কিছুর সঙ্গে জড়িত আছে। কেউ নাটক, কেউ লেখালেখি, কেউ কবিতা আবৃত্তি, যে কোনো ভাবেই হোক, প্রত্যেকে যুক্ত আছে। তো ছোটবেলা থেকেই যেহেতু আহ ওই তাদের সাথে বেড়ে ওঠা, আমারও খুব ইচ্ছে হতো কিছু একটা করব, কিছু একটা হবে। তো কবে থেকে লেখা শুরু আসলে ঠিক বলা যাচ্ছে না, তবে স্কুলের যে ম্যাগাজিন গুলো হতো, সেই ম্যাগাজিনে লিখতাম সে ছোটবেলা থেকেই, 6-7 থেকেই। তো সেই লেখাগুলি যদিও আজকে কোনো সংগ্রহ কিছুই নেই, কারণ লেখবো সে ভাবনাটা তখনও মাথায় ছিল না। খেলার ছলে যা হতো, 2-4টা ছড়া এরকম। শেষে আস্তে আস্তে যখন পড়াশোনা শেষ এরকম চলছিল, তো যখন শেষ, তো ইন দ্য মিন টাইম আরো বলতে গেলে আসলে আমার পরিবার দিক বলতে গেলে খুব আর্থিকভাবে একটা অসচ্ছল পরিবারই ছিল আমাদের। তার মধ্যে বাড়িতে কোনো মানে মেয়ে লোকও ছিল না, অর্থাৎ মা ছিল না, বোনও নেই। তো মা ছোটবেলা যখন আমি যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, তখনই মা মারা গিয়েছিল। মানে ক্লাস 1 থেকে আমি মাতৃহারা। তো আমরা 3 ভাই। তো বাবা আর বিয়ে করেননি, আমাদের 3 ভাইকে ধীরে ধীরে উনি বড় করেছেন, আহ চেষ্টা করেছেন মানুষ করতে। কতটুকু মানুষ হয়েছে জানি না, তবে সবসময় চেষ্টা করি যে মানুষের সাথে যাতে থাকতে পারি, এই চিন্তা নিয়েই বড় হয়েছি। তো বড় হয়ে বেসিক্যালি আমি হচ্ছে বিজ্ঞানের ছাত্র। ক্লাস 11 থেকে তো বিজ্ঞানের ভিড় ঢুকে গেলাম, এবং মাস্টার্সও করলাম বিজ্ঞান, বায়োসায়েন্স নিয়ে।
শেষে যখন লেখালেখি শুরু হলো মূলত একদম মানে আনুষ্ঠানিকভাবে যদি বলি আমরা, সেটা 90-এর দশক। আর তখন মনে হলো যে না, আমাকে কিছু লিখতে হবে। সেটা প্রথমেই লেখা শুরু হলো আমার ছড়া দিয়ে। যদিও ছড়াগুলো খুব বেশি একটা পাকাপোক্ত হতো না, কিন্তু স্কুলে তখন লেখাগুলো লিখেই আমি আমার স্যার দিদিমণিকে দেখাতাম। এই বিষয়ে আমার প্রথমে মনে করতে হয়, আমার স্যার ছিলেন ইন্দু মাধব চক্রবর্তী, এখনো উনি রিটায়ার্ড। ইন্দু মাধব চক্রবর্তী, উনি যদিও বায়োলজির টিচার ছিলেন, কিন্তু আমাদেরকে পড়াতেন বাংলা। তখন তো বুঝি না, যার ফলে মনে করতাম উনি বাংলারই শিক্ষক। তো ওনার কাছে দৌড়ে নিয়ে যেতাম। উনি খুব উৎসাহিত করতেন, লেখো লেখো, আরো লেখো, লিখতে থাকো লিখতে থাকো, এরকম বলতেন। আর পাশাপাশি সাথে ছিল আমাদের মনোজিৎ দত্ত। মনোজিৎ দত্ত খুব খুব ভালো একজন বাচিক শিল্পী ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। ওনার বাচিক শিল্পের যে যে আবৃত্তির যে ধরন, সেই ধরনটাকে আমি খুব ক্যাচ করবার চেষ্টা করতাম। ওনার আবৃত্তির ধরন অনুসারে আমাকে লিখতে হবে কিছু, এরকম ভেবে তারপর পরবর্তী সময় কবিতায় আসা। তো যাই হোক, প্রথম প্রথম আমি ছড়া লিখেছি, অনেক ছড়া লিখেছি, যে ছড়াগুলো কিছুটা সংরক্ষিত আছে, কিছুটা নেই। তারপর বিয়ের পর আমার স্ত্রী, আমার অনিতা অনিতা সরকার এই নাম, আমাকে মানে বিভিন্ন ভাবেই উৎসাহিত করে, সব সময় পাশে থেকে কবিতা লেখার জন্য বা কবিতা পড়ার জন্য সবসময় উৎসাহিত করে। আমি তার কাছে আজকে এই অবসরে একটা কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। যাই হোক, এরপর থেকে লেখালেখি শুরু হলো। তো ইতিমধ্যে আমার 4টা কবিতার বই বেরিয়ে গেছে, এবং 2টা কবিতার বই পাণ্ডুলিপি অলরেডি প্রেসে আছে, এবং একটা ছড়ার বই করারও খুব ইচ্ছে, এই বছরই করার ইচ্ছে। আশা করি হয়ে যাবে। তো এইভাবে লেখালেখিতে শুরু হলো। এখন আমি যখন কবিতা বা ছড়া লিখি, আমার একজনের কথা বলতেই হয়, যিনি অপাংশু দেবনাথ, যার কাছে কবিতা ছড়াটা লিখে বা কবিতাটা লিখে তাকে আমি প্রথম পাঠাই, বা সুস্মিতা দেবনাথ যে আমার প্রথম পাঠক হয়, বা রতন আচার্য, তারা তাদের কাছে আমি কবিতা বা ছড়াগুলো পাঠাই। পাঠালে যদি কোনো কারণ, যেহেতু বিজ্ঞানের ছাত্র, আসলে বাংলাটা তো ঠিক আমার বলতে দ্বিধা নেই। বাংলা কিন্তু আমি তেমন কিছু খুব একটা ভালো জানি তা বলবো না। চেষ্টা করি যখন ওনারা বলেন, যেভাবে বলেন সেভাবে যাতে আমি কাজটা করতে। কাজেই ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই অবশ্যই, ওনাদেরকে বলতেই না ওনাদের কথা। তো ওনারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেন। যখনই কবিতা লিখি, যে কবিতার এই অংশটাকে একটু চেঞ্জ করো, কবিতার মোড়কটাকে চেঞ্জ করো, বা ছড়াটাকে মাত্রাটাকে ঠিক করো, এখানে মাত্রাটা একটু বেশি আছে বা কম আছে, সেই বিষয়গুলো ওনারা বলে দিলে আমি চেষ্টা করি সেটাকে সেইভাবেই। ওনারা করে দেন না, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস যে ওনারা কেউ কিন্তু করে দেন না। ওনারা বলবেন নিজে করো, ঠিক শিখবে। আমি এখন শিখি, এখন শিখি প্রায়। হ্যাঁ বলুন। লিখতে লিখতে শেখা, শিখতে শিখতে লেখা। আমরা এবার আরো দুটো ছড়া শুনবো। ত্রিপুরার কবি, বাংলা ভাষার কবি এবং এনআরবি নিউজে আজকের আমন্ত্রিত কবি টিঙ্কুরঞ্জন দাস, তার আরো দুটো লেখা ছড়া আমরা শুনবো। ঠিক আছে, আমি ছড়া শোনাচ্ছি। এখন একটু মজার ছড়া, মজার মধ্যে আবার একটা মেসেজও আছে। আসলে আমি যখন ছড়া বা কবিতা লিখি, আমার খুব সহজ সরল ভাষায় লেখা করি, চেষ্টা করি সহজ সরল ভাষা লিখতে। একটু মজার ছলে একটা মেসেজ দিতে। ছড়ার নাম অতীতের চোখে। আদ্যিকালের বদ্যি বরু বেজায় খিটখিটে, নাকে নস্যি গুজে দিয়ে তাকায় মিটমিটে। নাকের পরে চশমা পরে, কানে থাকে বাঁধা, মুখে সদা খিস্তি ঘেউ রামছা গলার গাধা। হাতে থাকা লাঠিখানি নয়তো বেশি শক্ত, কাছে দ্বারে কেউ আসে না, চোর কিংবা ভক্ত। পিঠের দ্বারা নুয়ে গেছে ছিলাহীন ধনু, পিঠের দ্বারা নুয়ে গেছে ছিলাহীন ধনু, লাঠি ধরে খাড়া হয় কৃষকায় তনু।
খক খক কাশি দিলে হাড় কাঁপে ঠক ঠক, দেখতে পায় না বুড়ি তবু চোখ দুটি চকচক। সেই বুড়োটাই ধীর লয়ে চলছে দূরের পানে, অতীত যেন কথা বলে বর্তমানের সনে। মাটি ঢাকা ধুলোময় ছিল গায়ের পথ, সেথায় এখন পিচ ঢেলেছে রাস্তা ইঞ্জিন রথ। মাটি ঢাকা ধুলোময় ছিল গায়ের পথ, সেথায় এখন পিচ ঢেলেছে রাস্তা ইঞ্জিন রথ। বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে মান, মানুষ নয় গতিময় যান। আমার দ্বিতীয় ছড়া পাক। পাক কি শুধু পুকুরেতেই? পাক যে এখন সবখানে। পুকুর, ডোবা, নদী, নালা, এদের নামেই শুধু জ্বালা। মনের মধ্যে আছে যে পাক, তার বেলা তার বেলা। স্কুলের পথে শিশুর বেগে টিফিন দিয়ে মা বলে দেয়, কাউকে কিন্তু দিবি না একটু, যা দিয়েছি খাবি সব তুই। শিশুর মনে যে পাক জমেছে, তার বেলা তার বেলা। বাজার যেতে পেছন থেকে স্ত্রী বলে দেয় তার স্বামীকে, পথের মধ্যে ভিক্ষুক দেখলে পকেটটা যেন না খসে। স্বামীর মনে যে বিষ ঢুকেছে, তার বেলা তার বেলা। একা কোনো মেয়ে দেখে জিভটা যখন লক লক করে, একা কোনো মেয়ে দেখে জিভটা যখন লক লক করে, তার মনে যে কত পাক, দেখেছে কি কখনো হিসাব কষে? তাদেরই আবার বড় গলা, তার বেলা তার বেলা। জগৎ জুড়েই পাকের মেলা, পাক জমেছে রন্ধ্রে রন্ধ্রে। জগৎ জুড়েই পাকের মেলা, পাক জমেছে রন্ধ্রে রন্ধ্রে। তবু আমরা নদী নালায় চমকে উঠি পাক দেখলেই। আমাদের যে পাকের ভেতর ডুবে আছে পা থেকে গলা, তার বেলা তার বেলা। ধন্যবাদ। কবি টিঙ্কুরঞ্জন দাস তার চতুর্থ ছড়া এই আসরে শোনালেন। আমরা রাত 10টা পর্যন্ত একসঙ্গে আছি, আরো কিছুটা সময় আমরা হাতে পাবো। কবি আভার সরকার মন্ডল লিখছেন, বলছে সবাই আজ থেকে আর ঘরে ঢুকতে মানা, ঘুরছে পথে দুঃখে যেতাই কালো বেড়াল ছানা। কালো বেড়াল ছানা। দোষের মধ্যে লোভ ছিল খুব, মাংস দুধ আর মাছে লোভ সামলানো উপায় কোনো ছিল না তার কাছে। জানতো নিজে সাধু সে নয়, নয় নিরামিষ ভোজি। তককে তককে থেকে মাছ তাই করতো চুরি রোজি। হাতে নাতে একদিন ছানা যেই না পড়লো ধরা, বাড়ির বাইরে ঠাঁই হলো তার, শাস্তি হলো কড়া। এখন পথেই বাস করে সেই রৌদ্র তাপে জ্বরে, যেই দেখে দুর্দশাটি তার লোককেই দায়ী করে। লোভের জন্যে যে দুর্দশা হয় তারই একটা বার্তা কবি দিয়েছেন। আমরা সরাসরি কবির কাছে দুটো কবিতা শুনবো, আরো দুটো ছড়া। কবি আভা সরকার মন্ডল। কথা কেটে কেটে যাচ্ছে, আমি কি ছড়া পড়বো? হ্যাঁ, কবি আভা সরকার মন্ডলকে আমরা আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি পড়ার জন্য। ধন্যবাদ। আমার প্রথম ছড়া খোকার রাগ। রাগে খোকন কাঁদছে দেখে মার হলো মুখ ভার, পায় না এমন করেছে সে মেটায় সাধিকার।
বলেছে তার ছোট্ট একটা বাঘের বাচ্চা চাই। ভাবছে মামা, ভাবছে মাসি, কোথায় যে তা পাই। দাদুর কোলে বেড়াল ছানা বসেছিল চুপ। খোকনকে সে ডেকে বলে, দেখো আমার রূপ। বাঘের মতোই দেখতে আমি, তারই মাসি হই। স্বভাব তবু মধুর আমার, হিংস্র মোটেও নই। শুনে খোকন তিরিং বিরিং লাফায় সারা ঘর। বেড়াল হলে খেলার সাথী, থাকবে না ভয় ডর। সত্যি সে তো বাঘের মতোই, নাইবা হলো বাঘ। তাকেই খেলার সঙ্গী পেয়ে কমলো খোকার রাগ। দ্বিতীয় ছড়া, কুকুর আবদার। খুব ছোট্ট ছড়া। হাওয়া উতল হলে গাছের পাতা নড়ে চড়ে, ফুল শাখে তার দোলে। দেখেই খুকু হাসে, বুঝতে পারে ওদের ডাকেই প্রজাপতি আসে। মধু লুটতে অলি গুনগুনিয়ে চষে বেড়ায় পাড়ার অলিগলি। গাছ পুঁতে তাই আরো পাতার কানে জানায় খুকু, অক্সিজেন চাই তারও। বেড়ে ওঠে গাছও, বেড়ে উঠে গাছও, আশিস দিয়ে বলে খুকু, সুস্থভাবে বাঁচো। ধন্যবাদ। খুব ভালো একটা বার্তা এই কবিতার মধ্যে পাওয়া গেল। বারবার সবাই শ্যামলদার নাম বলছেন, শ্যামলকান্তি দাস। কবি শ্যামলকান্তি দাস এই নদীটাই সেই নদীটা কবিতায় লিখছেন, এই নদীটাই সেই নদীটা, ছড়ার বইয়ে পাওয়া, কয়েক টুকরো চাঁদের হাসি, একটুখানি হাওয়া। এই নদীটাই সেই নদীটা, শিল্পী এখন তাকে বাগান ভর্তি শিউলি ফুলের সুবাস দিয়ে আঁকে। এই নদীটাই সেই নদীটা, হুগলি জেলায় বাড়ি, মেঘের সঙ্গে এই ভাবতার এই হয়ে যায় আড়ি। এই নদীটাই সেই নদীটা, খুব কাছে খুব দূরে, আরামবাগের কিনার ঘেঁষে যাচ্ছে কতুলপুরে। এই নদীটাই সেই নদীটা, বনের ধারে দেখা, তারাই ভরা আকাশ নিয়ে পালায় একা একা। এই নদীটাই সেই নদীটা, কলম তাকে পায়, হাজার বছর জড়িয়ে আছে বাংলা কবিতায়। হাজার বছর জড়িয়ে আছে বাংলা কবিতায়। কবি শ্যামলকান্তি দাস। এখন আমরা সরাসরি চলে যাব কবি জগদীশ মন্ডলের কাছে। মিষ্টি কথা অনেক তিনি বলেছেন, তিনি মিষ্টি কথা পত্রিকার সম্পাদক। শুনবো তার আরো দুটো টসটসে ছড়া। কবি জগদীশ মন্ডল। এনআরবির দর্শকদের জানাই আমার শ্রদ্ধা, যারা দেখছেন বা শুনছেন সবাইকেই আমার অভিনন্দন। আমারও ইচ্ছা করে যে আমার কবিতা কেমন ভাবে শুরু হলো সে ব্যাপারে অবশ্যই কিছু জিজ্ঞাসা করলেন না, তবু আমি নিজে থেকেই বলতে চাই। আমি এখন বারাসাতে থাকি, কিন্তু আমার জন্মস্থান হিঙ্গলগঞ্জ থানার প্রান্তিক গ্রামে, যেখানে খবরের কাগজ পৌঁছায় বিকাল 6টায়। এখন একটু তাড়াতাড়ি পৌঁছায়, তখন ঠিক বিকাল 6টায় পৌঁছাতো, কারণ একটি মাত্র লঞ্চ ছিল, সকাল 6টায় ছাড়তো, আবার ঠিক সকাল 6টায় ফিরতো, মানে আমাদের ঘাটে। তা কোনো খবরের কাগজ পড়তে গেলে ওই অপেক্ষা করতে হতো 6টা পর্যন্ত, যে লঞ্চ এলে তারপরে। এমন প্রত্যন্ত গ্রাম, কাদামাটির সঙ্গে বেড়ে ওঠা, কখনো হাল চষতে হয়েছে, কখনো পান্তা নিয়ে যেতে হয়েছে, এভাবেই আমাদের জীবন। নদী পার হয়ে যেতে হতো স্কুলে পাঠ নিতে। সেই পাঠ নেওয়ার পর অবসর সময়ে
পড়াশোনা। আমার লেখার শুরু তখনকার দিনে কেতার চক আর কি, আমাদের বাড়ি কোঠাবাড়ির চক, পাশের গ্রাম কেতার চক, সেখান থেকে হাতে খড়ি পত্রিকা, ছোটদের পত্রিকা হাতে খড়ি প্রকাশ হতো। সেই হাতে খড়ি পত্রিকায় সূত্র ধরে 3 নম্বর আমবেড়িয়া এবং আমাদের কোঠাবাড়ি 3 নম্বর আমবেড়িয়া থেকে গৌর মণ্ডল এবং কোঠাবাড়ি থেকে অজিত মণ্ডল, গৌর মণ্ডলের পত্রিকা দুষ্টুমি আর অজিত মণ্ডলের পত্রিকা রাজপুত্তুর এবং শিশু, এই পত্রিকাগুলো যখন আমি দেখতাম তখন ভালো লাগতো এবং অনেকেই লিখতো এবং আমাকে পড়তে বলতো। সম্পর্কে গৌর মণ্ডল আর কি আমার মামা, তার পত্রিকা দেখে, তার লেখা দেখে আমি আগ্রহী হই। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন প্রথম কবিতা আমার প্রকাশ হয়, ঝাড়ুদার পাখি, অর্থাৎ কাক যে আমাদের ঝাড়ুদার পাখি অর্থাৎ সমাজের অনেক উপকার করে সেই সম্পর্ক নিয়ে। তো তখন ওই সব ছন্দ মিল এগুলো তো জানতাম না, মাত্রা এসব সম্পর্কে খুব একটা ধারণাও ছিল না। তো ওই দেখে দেখে মানে পড়ে পড়ে যতটুকু মনে হয়েছিল সেভাবেই লেখা। তা প্রথম লেখা ওই প্রকাশ পায়, তারপরে ছোট ছোট 4 লাইন 8 লাইন 12 লাইনের লেখা প্রকাশ পেয়েছে। তারপর বাইরেও লেখা পাঠিয়েছি, কিন্তু বাইরের একটা লেখা এলে আমাকে বলছে 50 পয়সা দিয়ে কিনে নিতে হবে, কিন্তু তখন 50 পয়সাটাও আমার কাছে নেই, সুতরাং সেটা আর কেনা হয়নি, সে পত্রিকা ফিরে যায়। সেখান থেকে লেখালেখি যা হতো আর বাইরে পাঠানো হয়নি, আর লেখালেখিও আর হয়নি, ওখানেই শেষ। তারপরে যখন 1997 সালে যখন চাকরি পেলাম ইছাপুর, রাইফেল ফ্যাক্টরি ইছাপুর, ওখানে, তখন ওখান থেকে একটা কবিতার কাগজ বের হতো। আমাদের স্কুলের যিনি 4th ক্লাস স্টাফ কেশব চন্দ্র চক্রবর্তী, উনি ওখানে লেখালেখি করতেন। তা আমাকে বললো, স্যার লিখতে পারেন? আমি বললাম, হ্যাঁ চেষ্টা করতে পারি। তখন ওই ওনার কবিতা, মানে বইয়ের বের হতো কবিতা, মানে সেরকম কোনো ছন্দের কাগজ, যে যেমন লিখতে পারতো আর কি, বের হতো। সেগুলো উনি নিয়ে আসতেন, ওনার লেখাও থাকতো। যাই হোক, ওনার অনুপ্রেরণায় তখন থেকে আমার লেখা আবার পুনরায় শুরু। পরবর্তী ক্ষেত্রে নিখিল ভারত শিশু সাহিত্যের হাত ধরে লেখাটার মানে একটু মানে ভালোর দিকে যায় আর কি, ছন্দ অলংকার ওখান থেকে আসে। আর মামা যেহেতু বাংলা শিক্ষক, উনিও আমাকে ছন্দ অলংকার কিভাবে কি হয় সেগুলো আমাকে শিখিয়েছেন, এবং রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতাকে ভেঙে ভেঙে কিভাবে মানে ছন্দ আনতে হয়, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এগুলো তার কাছ থেকেই শেখা। আর বিশেষ করে আভাদি যেটা বললেন আর কি, আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ, আগে ছিল সম্মেলন, তখন ঠাকুর বাড়িতে মানে শুক্রবারের আড্ডা বসতো। সেই আড্ডায় আমাদের যারা থাকতেন আর কি, বিভিন্ন বাংলাদেশ থেকেও প্রচুর ভালো ভালো লোক ওখানে আমন্ত্রিত হতো, এবং ওখানে পাঠ করার পর সমালোচিত হতো, মানে কার লেখা কেমন হয়েছে এটা বলতে, এটা আমার খুব ভালো লাগতো। ওখান থেকেই আমার সমৃদ্ধ হওয়া আর কি, লেখালেখির প্রতি সমৃদ্ধ ওখান থেকেই হই। যাই হোক, এভাবে আমার লেখালেখি শুরু। পরবর্তী ক্ষেত্রে আমি গল্প প্রবন্ধ লিখেছি, তবে উপন্যাস কোনোদিন লিখিনি। ইতিহাসের উপরে অনেক গল্প আছে, সেগুলো এখনো প্রকাশের অপেক্ষা। আমার 7টা পত্রিকা প্রকাশিত হয়েছে, বই প্রকাশিত হয়েছে, একটা লিমেরিক গ্রন্থ, লিমেরিকের দোলনা। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আরো 2টি কবিতা পাঠের জন্য ছোটদের। আমার প্রথম কবিতা খাঁচার টিয়া। আসলে পরপর সবাই তো সবার কথা বললো, আমি ভাবলাম জগদীশ দার কথাটা একটু ছড়াটা শোনার পরে জানতে চাইবো, কিন্তু জগদীশ দা নিজেই বললেন, সেই জন্যই তো বৃষ্টির কথা। জগদীশ মন্ডল। ঠিক, হ্যাঁ, আমার প্রথম ছড়া
খাঁচার টিয়া। খাঁচার টিয়া বলল, খোকা আঁকো একটা পাখি। আঁকলে পাখি উড়ে গেল, খোকায় দিয়ে ফাঁকি। বলল, এবার যত্ন করে আঁকো তো একটি মাছ। লাফ দেয় জলে, বুঝলো যখন বন্দি হওয়ার আঁচ। টিয়ার কথায় আঁকলো নদী, যেই দিয়েছে জল, সাগর বুকে নেচে নদী, চলল ছলাতে ছল। এবার খোকা রং তুলিতে আঁকে ছোট্ট ভালুক, লাফিয়ে পড়ে দৌড় দেয়, খুঁজতে নিজের তালুক। বলল টিয়া, বুঝলে খোকা, কেনই আমি ডাকি? সবাই মুক্ত, আমি কেন বন্দি খাঁচায় থাকি? সবাই মুক্ত, আমি কেন বন্দি খাঁচায় থাকি? আমার দ্বিতীয় নিবেদন একটা লিমেরিক। চোখে ঘুমের রেশ, কোথায় গেল কিরণমালা? চাঁদের বুড়ির দেশ, কম্পিউটারের মাউস টিপে কাটছে শিশুর বেশ। রূপকথারা বেড়ায় ঘুরে, পড়ার চাপে পালায় দূরে। সকাল সকাল ওঠে খোকা, চোখে ঘুমের রেশ। সকাল সকাল ওঠে খোকা, চোখে ঘুমের রেশ। নমস্কার। অনেক ধন্যবাদ কবি জগদীশ মন্ডলকে। আমরা এই মুহূর্তে জগদীশ দার আরো একটা কবিতা এনআরবি নিউজের পক্ষ থেকে আমরা পৃষ্ঠপোষকতা জানাবো। অঙ্ক কষে আঁকি। সকাল থেকে আঁকি সোনা, অঙ্ক কষে খাতায়। দুধের বাটি আনার আগে গুণ ভাগ কাটে পাতায়। একটি পাখি টিটির টিটির বলছে কথা কাকে? নীল চোবানো ডানা পাখির দেখছে পাতার ফাঁকে। মায়ের গলা 4টি পাতার, হয়েছে অঙ্ক শেষ। কাকে বোঝায় এখন কি আর বিয়োগের পরিবেশ? তবু আঁকি পেন্সিল রাবার, কম্পাস হাতে পেয়ে ক্যালকুলেটর চেপেই চলে পাখির দিকে চেয়ে। চুপি চুপি মা এসেছে, খাতা পাশে নেই। জানলা ধরে নুপুর নাচায় আপন মনেতেই। এখানে আমার কবি জগদীশ মন্ডলের কবিতা পড়লাম। এখানে আমার একটা কথা বলার আছে। শিশু সাহিত্যে শৈশব এবং কৈশোরের রমরমা, একেবারে টলটলে দিঘির মতো আমাদের শৈশব। কিন্তু বাস্তবে কিন্তু শিশুদের, কিশোরদের অনেক মনোবেদনা, ব্যথা, কষ্ট। শুধু আমরা এই ছড়ার গাছ, ছড়ার ছায়া প্ল্যাটফর্মে যারা আসছি, তাদের কাছে এনআরবি নিউজের একটা আবেদন বা সঞ্চালক হিসেবেও আমার আবেদন যে আমরা একটা বই একটা লেখককে উপহার দিই, একজন সম্পাদককে উপহার দিই, কিন্তু আমরা ছোটদের কাছে আমরা আমাদের লেখালেখি পৌঁছে দিতে অপারগ। সেই জন্য বলবো, যার যেখানে যত ছোটরা আছে, ছোটদের জড়ো করে ছোটদের কাছে ছোটদের লেখা পৌঁছে দেওয়াটা ভীষণ জরুরি। আমাদের এই অনুষ্ঠান ছড়ার গাছ, ছড়ার ছায়া কেবলমাত্র ছড়া পড়া নয়, কেবলমাত্র কয়েকজন শিশু সাহিত্যিক প্রত্যেক পর্বে জোগাড় করা নয়। ছড়া আন্দোলন, যাদের জন্য ছড়া লেখা। আমরা মজা করে বলতে পারি, সেই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। আসলে যাদের জন্য আমরা ছড়া লিখি,
আত্মপ্রতিষ্ঠার জন্য আমরা একটা পত্রিকাকে বই পাঠাই, একটা প্রতিষ্ঠানকে বই পাঠাই, আবৃত্তির জন্য আমরা আবৃত্তি শিল্পীকে বই পাঠাই, কিন্তু যার জন্য লিখলাম, যার উদ্দেশ্যে লিখলাম, তার কাছে কিন্তু বই পৌঁছালো না। তো সব কবির কাছে অনুরোধ, আমরা যেন তাদের কাছে একটা দুটো বই পৌঁছে দিতে পারি। তারাই ভবিষ্যতের লেখক, ভবিষ্যতের পাঠক, তারাই কিন্তু আমাদের পথপ্রদর্শক, তারাই আমাদের উত্তরাধিকারী। কবি জগদীশ মন্ডলকে অনেক 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 শুভেচ্ছা। আমরা আভা সরকার মন্ডলের কাছে চলে যাব, শুনবো আরো দুটো কবিতা। কথা নয়, আমরা পরপর দুটো করে ছড়া শুনে নেব। প্রথম ছড়া, ভাসতে ভাসতে। ছড়ার নাম ভাসতে ভাসতে। ভাসতে ভাসতে সুখের কথা যাচ্ছে মেঘাছ বলে, দ্রুতই নাকি বৃষ্টি হয়ে নামবে মাটির কোলে। শুনেই আকাশ বলছে, মেঘ তুই মাটি কোথায় পাবি, শূন্যেই থাক বৃথা কেন পৃথিবীতে যাবি। দেখছে আজ ইট পাথরে ভরেছে ভরেছে গ্রাম শহর, কমছে মাটি বাড়ছে যেন ওপরওয়ালার কহর। আকাশের দুশ্চিন্তা দেখে মেঘের মুখে হাসি, বলে সে যাই বৃষ্টি হয়ে ভাসিয়ে তাদের রাশি। যদি টনক নড়ে, তখনই তো গাছ লাগানোর চারদিকে ধুম পড়ে। ঝড়ের সঙ্গে সখ্য করে পৃথিবীতে গিয়ে, তাই তো আমি বারে বারে বার্তা আসি দিয়ে। আমার জন্য অপেক্ষাতে গাছপালা আর মাটি থাকে বলেই আমি তাদের পাশে পাশে হাঁটি। সেই সুফল যে মানুষে পায় তারা আজব বোকা, প্রকৃতিকে ধ্বংস করে নিজেদেরই ধোঁকা। প্রকৃতিকে ধ্বংস করে দেয় নিজেকেই ধোঁকা। পরের লেখাটা আবার শুনবো। দ্বিতীয় কবিতা, ডাকছে কৃষ্ণচূড়ার বন। ভোরের পাখির কলতানে ভেঙে গেছে কুকুর ঘুম, রাঙা রবির প্রথম আলো দিয়ে গেছে তাকে চুল। বই খাতা সব গুছিয়ে নিয়ে ডাকছে তখন ছোট্ট ভাই, বলছে দিদি চল না দুজন মায়ের কাছে পড়তে যাই। পড়ার শেষে খেলতে যাব, ডাকছে কৃষ্ণচূড়ার বন। শিমুল পলাশ দুষ্টু ভারী, ঝরে পড়ার করছে পণ। কুড়িয়ে তাদের আনবো ঘরে, আসবে খেলায় মজা খুব। গোধূলি ক্ষণ রাঙিয়ে দিয়ে সূর্য যখন দেবে ডুব। ভাইয়ের কথায় তিরিং করে লাফিয়ে ওঠে কুকুর মন, অবাক হয়ে দেখে তাকেও ডাকছে কৃষ্ণচূড়ার বন। ধন্যবাদ জানাই এনআরবি নিউজ এবং অবশেষ তাকে আমন্ত্রণ জানানো। আভা সরকার মন্ডলের আরো একটা কবিতা পড়ছি। রাঙা পিসি বাড়ি এলে সাথে আসে টিয়া, তাকে দেখে মনে মনে খুশি হয় হিয়া। গরমের ছুটি তার কাটে বেশ ভালো, দুজনেই সাদা জামা টিপ পরে কালো। হিয়া টিয়া হুল্লোড় করে বাড়ি ময়, তাদেরই যে ভয়ে সব তটস্থ রয়। কার হাতে ভাঙে কাপ, কার হাতে গ্লাস, কেউ তারা কখনো যে করে না তা ফাঁস। খিলখিল হাসি শুধু ঝর্ণার মতো বয়ে গিয়ে ধুয়ে ফেলে কাঁচা ভাঙা ক্ষত। কবি আভা সরকার মন্ডলের আরো একটা কবিতা আমি পড়লাম। পাঠকের কাছে সমস্ত দায়িত্ব, সমস্ত প্রত্যয় ছেড়ে দিলাম যে কেমন লেখেন কবি আভা সরকার মন্ডল, কেমন লেখেন কলকাতার কবি সুরজিৎ চট্টোপাধ্যায়,
কেমন লেখেন ত্রিপুরার হেডমাস্টার, ত্রিপুরার কবি অবশেষ দাসের প্রিয় বন্ধু কবি টিঙ্কুরঞ্জন দাস, কেমন লেখেন তুলসী তলার কবি জগদীশ মন্ডল, মাটির কবি, যার গ্রামে অজস্র তুলসী বন আছে, সে বন তুলসী হতে পারে, রাম তুলসী হতে পারে, কিন্তু খবরের কাগজ পৌঁছায় সন্ধ্যে 6টায়। সেখান থেকে বিশ্বভারতী, সেখান থেকে মিষ্টি কথা পত্রিকা, সেখান থেকে তার শিক্ষক হওয়া বড় কম কথা নয়। বাংলা সাহিত্য মুনশিয়ানা খোঁজে, দক্ষতা খোঁজে, গভীরতা খোঁজে, কিন্তু বাংলা সাহিত্য সবার আগে অন্তর খোঁজে। সেই অন্তরের ঠিকানা প্রতিষ্ঠায় আমি বিশ্বাস করি কবি টিঙ্কুরঞ্জন দাসকে প্রয়োজন, কবি জগদীশ মন্ডলকে প্রয়োজন, কবি সুরজিৎ চট্টোপাধ্যায়কে প্রয়োজন এবং কবি আভা সরকার সহ সারা বাংলা কবিকে প্রয়োজন। এখন আমরা সরাসরি আরো দুটো কবিতা শুনবো কবি সুরজিৎ চট্টোপাধ্যায়। প্রথম ছড়া ঘড়ির কাঁটা। উল্টো দিকে ঘুরতো যদি ঘড়ির কাঁটাগুলো, মনে করো না তোমার মতো ওদেরও মন ভুলো। সকাল থেকে কমতো বেলা, বিকেল হতো ভোর, জমিয়ে মজা খেলতো সবাই, রাখতো খুলে দৌড়। চোরেরা সব দুপুর বেলা সারতে যেত তাদের খেলা, রাতের বেলা সকাল হলে বাড়তো মনের জোর। সকালবেলা ভাঙতো না ঘুম, রাতের বেলা ভাঙতো, স্কুল বাস বাড়ির কাছেই রাতে এসে থামতো। সকাল হলেই স্কুলের কাকু বাজিয়ে ছুটির ঘন্টা, সাজিয়ে দিত খুশির ছোঁয়ায় ভরপুর এই মনটা। সারাটা রাত থাকতো সবাই ব্যস্ত যে যার কাজে, সারা দুপুর চুটিয়ে খেলা হট্ট মেলার মাঝে। এমনি করেই কেটে যেত সূর্যরাঙা রাত, রাত দিনের ধন্দে সবার পড়তো মাথায় হাত। বলতো কেঁদে আর পারি না, আগেই ছিলাম ভালো, যেমনি ছিল তেমনি ঘুরুক ঘড়ির কাঁটাগুলো। আমার দ্বিতীয় ছড়া বৈশাখী ঝড়। দমকা হাওয়া উঠছে আঁচল, বৈশাখী ঝড় খুঁজছে ঢেউ, অন্ধ আঁধি নোনা বাতাস, বন্ধ আগল পুড়ছে কেউ। ঢেউ জানে না, ঢেউ জানে না, আপন সে কেউ পুড়ছে কিনা, অথবা সে কেউ কিছু না, ভেঙে যাওয়া ঢেউয়ের ফেনা। রক্তে ঘামে সাত যে নোনা, কেউ জানে না, কেউ জানে না, চলতি পথের কেউ জানে না, শিকারি বাঘ কেউ জানে না। আর মানে না, পার মানে না, হাঁটতে হাঁটতে হার মানে না, লাভ বা ক্ষতির ধার ধারে না, কারো কাছে নয় সে কেনা। চুকিয়ে দিয়ে লেনা দেনা, উজান পথের উদাস কেউ, দমকা হাওয়া উঠছে আঁচল, বৈশাখী ঝড় খুঁজছে ঢেউ। কবি সুরজিৎ চট্টোপাধ্যায়ের দুটো লেখা আমরা শুনলাম। এনআরবি নিউজ আপনারা যারা দেখছেন, যারা শেয়ার করছেন, যারা মতামত দিচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের মানস সৃজনকে আরো বেশি প্রশস্ত করার জন্য এনআরবি নিউজ প্রতি মুহূর্তে সজাগ আছে। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, আপনাদের মতামত আপনারা জানান। দীর্ঘ 12 বছর ধরে যখন এই অনলাইন কনসেপ্ট বা ইন্টারনেট ধারণা সম্পর্কে তেমন করে সবাই অবগত ছিল না, এনআরবি নিজেকে পায়োনিয়ার বলে দাবি না করলেও এনআরবি কিন্তু দীর্ঘ সময় জুড়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশ্বজনীন বার্তা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ
দেশপ্রেম এবং এবং স্বদেশ চেতনা তথা বিশ্ব চেতনার সওদাগর হয়ে এনআরবি নিউজ যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার নেপথ্যে আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা প্রতি মুহূর্তে আমাদের মধ্যে কাজ করছে। আপনারা আপনাদের মতামত জানাবেন, ভালো লাগা মন্দ লাগা জানাবেন। আপনাদের মতামত আমাদের ভীষণভাবে পাথেয়। এই মুহূর্তে আমরা কবি টিঙ্কু রঞ্জন দাসকে আরো একবার আমন্ত্রণ জানাবো, শুনবো আপনার আরো দুটো ছড়া। আমার প্রথম ছড়া, বই জ্ঞানের ভান্ডার। মন যখন পড়তে চাইবে হাতে নিও বইটা, বয়স কোনো বাধা নয়, বইকে করো বইটা। জীবন্তরী বেয়ে যেতে বই যদি হয় হাতিয়ার, বাধা বিপদ দূর পালাবে, বইয়েই পাবে সাথীকার। বইকে ছাড়া জ্ঞানের ভান্ডার, আদা কলসি জল, হাতের কাছে আছে তবু বিশ্বাসে টল না। চোখে দেখা কানে শোনায় হতে পারো বোকা, ছাপার অক্ষর জীবনেও দেবে না যে ধোকা। পড়বে যত বাড়বে বিশ্বাস, বিশ্ব জগৎ ঘুরে, এমন মজা কোথাও নেই জগৎ সংসার জুড়ে। জমি জমা বিষয় সম্পদ নিতে পারবে কেড়ে, পুকুর করলেও জ্ঞানের ভান্ডার যাবে না সে ছেড়ে। সব সম্পত্তি কমতে পারে করে দিলে দান, সব সম্পত্তি কমতে পারে করে দিলে দান, জ্ঞান যত বিলিয়ে দেবে পারবে পরিমাণ। শরৎ দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ, পরের লেখাটা শুনবো। হ্যাঁ, শরৎ দিয়ে শুরু করেছিলাম, তাই আবারও আমার শরৎ দিয়ে আমি আরেকটা কবিতা পাঠ করছি, ছড়া। আমার প্রত্যেকটা ছড়াতে বলেছিলাম একটা মেসেজ আছে, আশা করি শুনলে বা পড়লে একটু বুঝবেন কি বলতে চাই। আমার এই ছড়াটা তো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ছড়াটার নাম এমন যেদিন হবে। শরৎ এলো কাশের বনে দোল, দাদা দিদি উঠলো মেতে বাধায় গন্ডগোল। হিসাব করছে কে কি নেবে জামা জুতো প্যান্ট, চুরি বালা গলার মালা নিতে হবে স্যান্ট। দিদির আবার বায়না আছে বিরিয়ানি চপ, রাতে পুজো দেখতে যাবে বন্ধু মিলে সব। সকালবেলায় ফিরবে বাড়ি ঘুরবে সারা রাত, ক্লাবে গিয়ে ডিজের তালে দেখবে উদুম নাচ। এসব শুনে বলল দাদা কেমন মেয়ে তুই, নিজের কথাই ভাবলি কেবল আমরা কেহ নই। জানিস না তুই মেয়েদেরকে একা যেতে নেই, কত রকম বিপদ আছে বাইরে বেরুলেই। কখন কোথায় কি ঘটে যায় বুঝতে পারবি না, একা তোকে তাই আমরা ছাড়তে পারবো না। দিদি আবার বলল রেগে তুই না আমার ভাই, মেয়ে বলে বুঝি রাতে একা যেতে নাই। তোর বেলাতে এই নিয়মটা কেন খাটবে না, ছেলে মেয়ের এই ভেদাভেদ কেন খুঁজবে না। তোদের মতো সব ছেলেরা যদি এমন কয়, আমরা তবে যাব কোথা মনে জাগে ভয়। সব ছেলেরা কেন তবে বলতে পারবে না, ইচ্ছে মতো ঘুরে বেড়াও কিচ্ছু হবে না। এমন ভাবনা যেদিন আসবে সব ছেলের মনে, মেয়ে ছেলে বসতে পারবে একই আসনে। মনে রাখিস সব মেয়েরাই দুর্গা মায়ের রূপ, প্রয়োজনে ধরতে পারে চণ্ডীর রণরূপ। মেয়েদেরকে দুর্বল ভেবে হেয় করিস না, মেয়েদেরকে দুর্বল ভেবে হেয় করিস না, ভগিনী কন্যা মা মেয়ে সব দুর্গা প্রতিমা। এদের তোরা করলে পূজা মায়ের পূজা হয়, এমন যেদিন হবে সেদিন মেয়েরা নির্ভয়। চেষ্টা করলাম, কারণ অনেক ধন্যবাদ টিঙ্কু রঞ্জন দাস। আমরা ত্রিপুরা থেকে বিমলেন্দ্র চক্রবর্তীকে পেয়েছি, কবি আব্দুল হালিমকে পেয়েছি এবং কবি অমলকান্তি চন্দ্রকে পেয়েছি কবি টিঙ্কু রঞ্জন দাসকে। আমরা গোটা ত্রিপুরাকে ধরতে চাই, আমাদের অন্তরের মুঠোতে ধরতে চাই, আমাদের আবেগ দিয়ে ধরতে চাই। ত্রিপুরা তো আমাদেরই, আমাদের মানস ভূমি, আমাদের অত্যন্ত মানস ঘনিষ্ঠ
বাংলা ভাষার একটা বিরাট বড় অধ্যায় ত্রিপুরা। কবি টিঙ্কুরঞ্জন দাশকে অনেক ধন্যবাদ। আমরা জগদীশ মন্ডলের কাছে চলে যাব। সেই তুলসী বনের বাঘ বলবো না, বলবো তুলসী বনের রাখাল কবি জগদীশ মন্ডল, মিষ্টি কথা পত্রিকার সম্পাদক। তার আরো দুটো ছড়া আমরা শুনবো। কবি জগদীশ মন্ডল। কবি জগদীশ মন্ডল। আচ্ছা, জগদীশ দা আমার একটা লেখা পড়ার কথা বারবার বলছিলেন। অনুষ্ঠানে চেষ্টা করি নিজের লেখা না পড়তে। আলোর ফুলকি প্রকাশিত হয়েছে গত রবিবার। আমি আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে একটা লেখা লিখেছি বাবা মার কাছে। কেমন আছেন? সুস্থ সবল? স্নায়ুর সমস্যাটা এখন কি সেই দুপুর বেলায় ঝিঙে আর চারা বাটা? খুব নড়বড়ে? লাঠি নিয়েছেন? প্রেশারটা ঠিক কত? কথায় কথায় হাঁপিয়ে ওঠেন? চিন্তায় থতমত? বাজারে আসেন? বের হন তিনি সভা সমিতির দিনে? মনে কি পড়ে না এই মানুষটি স্বপ্ন দিয়েছে কিনে? দিদির জন্য নিয়ে এসেছেন কনক চাপার শাড়ি। তখন তুমি তো প্রথম শ্রেণীতে, বড় জোর পাততারি। ভুলতে পারি না মলাটের ছবি বাবা দিয়েছেন একে। বাবার দেখানো জীবনের পথ এখনো যায়নি বেঁকে। বাবা বলেছেন বুক পেতে নিও মানুষের পদধ্বনি, এই পৃথিবীর সকল দেশের মানুষ সোনার খনি। বাবা বলেছেন গাল ভরা কথা ফেলে দাও ওই জলে। এখনো জীবন থমকে দাঁড়ায়, বাবা ছাড়া কিছু চলে? বাবা থাকবে না ভাবতে পারি না, কি হবে ভবিষ্যতে? নড়বড়ে হয়ে বাবা পাড়ি দেবে কাল পুরুষের রথে। কুশল আছেন, ব্যস্ত ভীষণ নাতিপুতি সংসারে। মাঝে মাঝে বাবা চলে যান একা ডায়মন্ড হারবারে। নদীর সামনে দাঁড়িয়ে থাকেন পাশাপাশি সেই তিনি। আমাদের সুখে ছোটখাটো ব্যথা জননী মন্দাকিনী। বাবা ও মায়ের বড় সংসার, নেমেছে দুদিকে ঝুড়ি। সংসার ঘেঁষে আরো সংসার, সংসার গেছে চুরি। ধবধবে সাদা রাজহাঁস দেখি মায়ের চোখের জলে। খোলা ময়দানে দক্ষিণা বাতাস নৌকা বিহারে চলে। বাবার দুহাতে এখনো লাগাম, সংসারে তিনি মাথা। আমরা এখনো বাড়ির উঠানে গজানো লেবুর পাতা। মায়ের দু চোখে সংসার হাসে, বাবার দু চোখে নীতি। আমরা শিখেছি সংসার মানে টক ঝাল সম্প্রীতি। আমরা শিখেছি সংসার মানে টক ঝাল সম্প্রীতি। গহন আকাশে আষাঢ়ের মেঘ, শ্রাবণের ঘন ঘটা। ভীষণ ভাবাই ভাঙা চশমাটা, শাড়ির রংটা চটা। পুরনো চেয়ার হাতল ভেঙেছে, বাবা ঠিকঠাক আছে। পুরনো চেয়ার হাতল ভেঙেছে, বাবা ঠিকঠাক আছে। আমরা এখনো আগের মতোই থাকি বাবা মার কাছে, থাকি বাবা মার কাছে। নমস্কার। আমরা কবি জগদীশ মন্ডলের কবিতা শুনছিলাম কবি টিঙ্কুরঞ্জন দাশের কবিতা, শুনছিলাম কবি আভা সরকার মন্ডলের কবিতা, শুনছিলাম কবি সুরজিৎ চট্টোপাধ্যায়ের কবিতা। এখন সরাসরি চলে যাব সুরজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। কবি সুরজিৎ চট্টোপাধ্যায়, আপনার শেষ কথা কি বলবেন? ছড়ার গাছ, ছড়ার ছায়া, ছড়া নিয়ে, ছোটদের নিয়ে খুব সংক্ষেপে কবি সুরজিৎ চট্টোপাধ্যায়। আজকে
এই অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আসলে ছড়া তো আমাদের ছোটবেলার থেকেই আমাদের যে দিদারা মায়েরা যে ঘুম পাড়ানি ছড়া বলুন বা অন্যান্য যে ছড়া সেগুলো বলেছেন, তার মধ্য দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা জেগে উঠেছি। সেই ছড়ার গাছ, ছড়ার মায়া এবং তাই নিয়ে এই এনআরবি নিউজ, ওয়ার্ল্ড নিউজ যেভাবে এগিয়ে এসছেন এবং যেভাবে অনুষ্ঠানগুলো করছেন, বিশেষ করে আমার প্রিয় অবশেষের সুন্দর সঞ্চালনা এবং অন্যান্য কবিদের যে ছড়া পাঠ, সত্যিই আশা করব যে আগামী দিনে আমরা যেভাবে আমাদের বাংলা সাহিত্যের ঐতিহ্য, যেমন একদিকে কবিতা, তার পাশাপাশি ছড়া যোগীন্দ্রনাথ সরকার থেকে শুরু করে অন্নদা শঙ্কর রায় এবং পরবর্তী সময় অনেকেই, দীপ মুখোপাধ্যায়, দীপদা, তাই এরা সবাই যেভাবে ছড়াকে বাঁচিয়ে রেখেছেন, ছড়াকে এগিয়ে নিয়ে গেছেন, আমি জানি যে সাহিত্যের তাৎক্ষণিক যে ছোঁয়া, সেই ছোঁয়ার ক্ষেত্রে ছড়া অত্যন্ত উপযোগী। ছড়া মানুষকে একেবারে, যেমন নাটক তার মিডিয়ার দিক থেকে, তার যে তাৎক্ষণিকতার দিক থেকে যেভাবে মানুষের মনকে ছুঁতে পারে, সাহিত্যের ক্ষেত্রে অন্যান্য সাহিত্যের যে শাখা, তার থেকেও ছড়া একেবারে ছোট শিশুদের থেকে একেবারে বয়স্কদের পর্যন্ত সমানভাবে নাড়িয়ে দিতে পারে। এবং আমরা দেখেছিও বিভিন্ন সময় ছড়ার মাধ্যমে আমাদের সাহিত্য কিভাবে এগিয়ে গেছে। মানে আমরা কবি সুরজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, শ্রদ্ধা জানাবো। আপনার সৃষ্টি সচল থাক, আপনাকে এনআরবি নিউজের প্ল্যাটফর্মে বারবার আমরা পেতে চাই। অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের স্বজন। আমরা আবার সরকার মন্ডলের কাছে চলে যাব। এনআরবি নিউজের এই প্ল্যাটফর্ম, ছড়ার গাছ, ছড়ার ছায়া কেমন লাগছে? আপনার শেষ কথা। এই ভালো লাগলো, এনআরবি নিউজের এই উদ্যোগ খুব প্রশংসনীয়। ছড়াকাররা লিখছেন ছড়া, আমার মতে সে এই লেখাগুলো যদি শিশুদের হাতে না পৌঁছয়, মানে যাতে শিশুদের হাতে লেখাগুলো পৌঁছয়, তাদের তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাদের হাতে পৌঁছলে এই লেখাগুলো সার্থক বলে আমি মনে করি। আর এনআরবি নিউজ তো প্রশংসার যোগ্য দাবি রাখে। তারা চেষ্টা করছেন এই সবার মুখ থেকে এই ছড়াগুলো ছড়িয়ে দিতে। আমি চাইবো এটা বেশি বেশি করে আরো শিশুদের মধ্যে যেন, শিশুদের কাছে যেন পৌঁছে যায়, আমরা যেন তাদের ভালো পরামর্শ। এটাই কথা। এনআরবি নিউজকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক অবশেষ দাস দাদাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইচ্ছে থাকলেও পরবর্তীতে আবার অংশগ্রহণ করার। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, চোখ খুলে দেখি ত্রিপুরা বসেছে আমার নিজের ঘরে। কবি টিঙ্কু রঞ্জন দাস, তিনি কি বলবেন এই প্ল্যাটফর্মে এনআরবি নিউজের ছড়ার গাছ, ছড়ার ছায়া অনুষ্ঠানে? প্রথমত বন্ধু অবশেষ দাস, শুধু ধন্যবাদ না, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। কারণ যখন প্রথম আমি জানতে পারলাম এই আসলে বসতে হবে, আমি আসলে একটু মানে ভেবেছিলাম কি হবে। এখন মনে হচ্ছে যদি আমি কোনো কারণে সেদিন আমি না করতাম বা প্রশ্ন করতাম, আমি প্রশ্ন করি না সাধারণত, কেউ যখন আমাকে কিছু বলে যে কোথায় যাবি বললে আমি, বা কোথাও যাবি আমার সঙ্গে যাবি, আমি প্রশ্ন করি, আমি সোজা চলে যাই, কারণ এই বিশ্বাসটা রাখি। এই বিশ্বাসে আমি কিন্তু সেদিনও না করিনি বা কিছু বলি, সরাসরি বন্ধু অবশেষ দাসের উপর সেই বিশ্বাসটা রেখেছিলাম। যদি বিশ্বাসটা না রাখতাম তাহলে আজকে বোধ হয় আমি অনেক কিছুই মিস করে যেতাম। এখানে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের
ত্রিপুরাতে যখন আমাদের সম্মেলন হয়েছিল, সবার সাথে মোটামুটি দেখা হয়েছিল, কথা হয়েছিল। আজকে অনেকদিন পর আবার একই প্ল্যাটফর্মে এদেরকে দেখছি, মনটা খুশিতে ভরে উঠছে। আসলে সবসময় তো আমরা দেখা করতে পারি না, খুব বেশি দূর না হলেও অনেকটাই দূর, সবসময় যাওয়া হয় না। তো যাই হোক, যখনই যাওয়া হয়, সুযোগ হয়, কথাবার্তা বলা হয়। আজকে এনআরবি নিউজের দৌলতে আবার সবার সাথে এই সুন্দর একটা মেলবন্ধন যে গড়ে উঠেছে, আমি সেজন্য এনআরবি নিউজকে এবং বন্ধু অবশেষ দাসকে অবশ্যই ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো। সাথে যারা আজকে এই এনআরবি নিউজটা দেখছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল যথাস্থানে শ্রদ্ধা ও ভালোবাসা, আদর। তা আমরা ত্রিপুরা থেকে অনেকেই লিখছেন। এখন তো আমরা মোটামুটি নিখিল ভারত সাহিত্য সংসদে অনেক মেম্বার, আমাদের এখানে 50 জন অলরেডি আমরা নিয়ে কমিটি তৈরি করেছি, তাছাড়া আরো আছে। আমি কেন্দ্রীয় কমিটির মেম্বার, আমাদের একটা ডক্টর আছে কেন্দ্রীয় কমিটির মেম্বার। তো আমরা চেষ্টা করছি যে শিশুদেরকে, যেমন গত কয়েকদিন আগে আমরা 29 তারিখে বা এরকম আমরা চেষ্টা করেছি যে শুধুমাত্র শিশুদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, এবং প্রায় 3 ঘন্টা একটা অনুষ্ঠান শুধু শিশুরাই করেছে। সেখানে আমরা আমাদের বইগুলো, শিশুদের যে সাহিত্যগুলো, সেগুলো চেষ্টা করেছি উপহার দিতে। আমরা এইভাবে শিশুদেরকে সঙ্গে নিয়ে চলছি, এবং আগামী দিনে আরো আমরা যাতে, আজকের এই এনআরবি নিউজ আসলে চোখ খুলে দিয়েছে যে শিশুদেরকে নিয়ে করতে হবে। বিশেষ করে আভা, আমার প্রিয় আভা সরকার মন্ডল, উনি খুব সুন্দর বলেছেন যে শিশুদের হাতে পৌঁছে দিতে হবে। আশা করি আগামী দিন আমরা সেই কাজটা অবশ্যই করতে হবে এবং করার দরকার। আমি আবারও সবাইকে আবার ধন্যবাদ জানাই, আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। অনেক ধন্যবাদ। আমরা ছোটদের জন্য লিখবো, আমরা কিশোরদের জন্য লিখবো, আমরা মানুষের ভিড়ে থাকবো, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা কিন্তু সেই নতুন সমাজ গড়ব, যেখানে মূল্যবোধ থাকবে, যেখানে শিক্ষা থাকবে, যেখানে আলো থাকবে, যেখানে বিশ্বাস থাকবে। বৃক্ষেরা যেমন পাশাপাশি দাঁড়িয়ে থাকে, আমরাও যেন প্রবল গভীর বিশ্বাসে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারি। ত্রিপুরা থেকে পেয়েছিলাম কবি টিঙ্কুরঞ্জন দাসকে, উত্তরবঙ্গের কবি, আমাদের কলকাতার প্রিয়জন। এক মিনিট একটা কথা বলবো আমি শুধু। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে ত্রিপুরা তো বাংলাদেশের খুব কাছে, আর এখানে ওমর ভাই আছেন। আসলে ওমর ভাই অলক্ষ্যে থেকে আমাদেরকে পরিচালনা করছেন। তো বাংলাদেশে এখন একটা অবস্থা খুব খারাপ, সেই দিক থেকে আসলে আমাদের ত্রিপুরাও একটু প্রভাবিত। তো বাংলাদেশের খারাপ দেখলে কারণ আমরা বিশেষভাবে এই পূর্ববঙ্গ থেকে উঠে আসা এই ত্রিপুরার ম্যাক্সিমাম। তো যার ফলে আমরা বাংলাদেশের প্রতি একটু সবারই এদিকটা একটু নজর দেওয়ার জন্য, কারণ বাংলাদেশের সাহিত্যিকরাও বর্তমানে আক্রান্ত হচ্ছে। এই দিকটা যাতে কোনোভাবে আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই দিকটা একটু বিচার বিবেচনা বা ভেবে দেখা দরকার বলে আমি মনে করি। আমাদের এই অনুষ্ঠান তো টিঙ্কুদা বাংলাদেশ থেকেই পরিচালনা হচ্ছে, আমাদের ওমরদা আছেন, এবং আমাদের এই অনুষ্ঠানের একটা ভীষণ বড় অংশ বাংলাদেশের শিশু কিশোর সাহিত্য, বাংলাদেশের ছড়া। এবং প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, প্রতিবেশী ভালো থাকে না, আমরা কতভাবে যে বেদনাদীর্ণ, কতভাবে ব্যথাতুর, আমরা কতখানি সমব্যথী, সে তো আমরাই জানি। কিন্তু আমরা বলবো শেষ পর্যন্ত আমাদের যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, আমরা সহোদর, আমরা যেন আবার এক হয়ে সংস্কৃতির আঙিনায় আমরা আমাদেরকে বিকশিত করতে পারি, সে প্রত্যাশা রইল। এবং সেটা কবি সুরজিৎ চট্টোপাধ্যায় চাইবেন, কবি টিঙ্কুরঞ্জন দাস চাইবেন, কবি আভা সরকার মন্ডল চাইবেন, এবং সংযোগ বিচ্ছিন্ন কবি জগদীশ মন্ডলও চাইবেন, এবং বিগত দিনে যারা এসেছেন, আগামী দিনে যারা আসবেন, তারাও তাই চাইবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ছোটদের কাছে, ছোটদের জগৎ যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই প্রতিশ্রুতি নিয়ে আমাদের লিখতে হবে। সবাইকে শুভরাত্রি। এনআরবি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
আবারও আমরা মনে করব কলকাতার কবি সুরজিৎ চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গের কবি আভা সরকার মন্ডল, ত্রিপুরার কবি টিঙ্কুরঞ্জন দাস এবং উত্তর ২৪ পরগনার কবি জগদীশ মন্ডল আজকে আমন্ত্রিত ছিলেন। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আমরা ছড়াতে থাকবো, আমরা অন্ত মিলে থাকবো, আমরা সম্প্রীতিতে থাকবো এবং বিশ্বজনীনতাই আমাদের পরিচয় হোক। আমাদের একটাই দেশ, মানুষের দেশ। নমস্কার। নমস্কার এবং শুভরাত্রি।